সরকারি ক্রয়ের জগতে কিন্তু একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে। আমরা এতদিন ধরে যে পাবলিক প্রকিউরমেন্ট রুলস বা পিপিআর 2008 মেনে কাজ করতাম, তার জায়গায় আসছে একেবারে নতুন পিপিআর 2025। আর এই নতুন বিধিমালায় এমন সব পরিবর্তন আনা হয়েছে যা সরকারি কর্মকর্তাদের কাজের ধরনকে অনেকটাই পাল্টে দেবে। তো চলুন এ পরিবর্তনের গভীরে যাই আর এর খুঁটিনাটি বিষয়গুলো একটু ভালোভাবে বুঝে নিই। তাহলে মূল প্রশ্নটা কি? এই যে এত কথা হচ্ছে নতুন নিয়ম নিয়ে, আসলে সরকারি ক্রয়ের ক্ষেত্রে ঠিক কি বদলাতে চলেছে? আজকের এই পুরো আলোচনায় আমরা কিন্তু এই একটা প্রশ্নেরই উত্তর খুঁজব। চলুন এক ঝলকে দেখে নিয়ে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব এই নতুন বিধিমালার দরকারটা পড়ল কেন। তারপর দেখব মূল পরিবর্তনগুলো কি। এরপর কিছু একেবারে নতুন ধারণা আর প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। কমিটি আর আর্থিক কাঠামোতে কি বদল এলো সেটাও দেখব। আর সবশেষে এই নতুন নিয়ম বাস্তবায়নের সময় আমাদের ঠিক কি করতে হবে তা জেনে নেব। তো প্রথম প্রশ্নটাই হলো, কেন এই নতুন বিধিমালার দরকার হলো? দেখুন, সময়ের সাথে সাথে পিপিআর 2008-এর কিছু নিয়মকানুন বর্তমান পরিস্থিতির সাথে আর ঠিক খাপ খাচ্ছিল না। তাই পুরো ক্রয় প্রক্রিয়াটাকে আরও সহজ, স্বচ্ছ আর আন্তর্জাতিক মানের করে তোলার জন্যই এই আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবর্তনটা যে কতটা বড় সেটাই টেবিলটা দেখলেই বোঝা যায়। দেখুন, আগে যেখানে ১৩০টা বিধি ছিল, এখন সেটা বেড়ে হয়েছে ১৫৪, মানে নতুন ২৪টা বিধি যোগ হয়েছে, আবার ৭টা পুরনো বিধি বাতিলও করা হয়েছে। আর তফসিলের সংখ্যা ৬টা থেকে বেড়ে হয়েছে ১০টা। বোঝাই যাচ্ছে এটা কোনো ছোটখাটো আপডেট নয়, এটা একটা বড়সড় সংস্কার। এবার আসি মূল পরিবর্তনগুলোতে। এগুলোকে বলা হচ্ছে এই নতুন প্রবিধানের সাইলেন্ট ফিচার। এগুলোই সরকারি ক্রয়ের পুরো প্রক্রিয়াটাকে ভেতর থেকে বদলে দেবে। সবচেয়ে বড় কিছু নীতিগত পরিবর্তনের কথা যদি বলি, তাহলে প্রথমেই আসে সেই বিখ্যাত ১০% মূল্যসীমার কথা, যেটা আর থাকছে না। এখন থেকে সব ধরনের ক্রয়ে ইজিপি ব্যবহার মাস্ট, মানে বাধ্যতামূলক। ভৌত সেবা নামে একটা নতুন ক্যাটেগরি যোগ হয়েছে। আর আন্তর্জাতিক ক্রয়ের ক্ষেত্রে দর কষাকষির সুযোগও বাড়ানো হয়েছে। তবে আমার মতে সবচেয়ে যুগান্তকারী সংযোজন হল টেকসই ক্রয় বা সাস্টেনেবল প্রকিউরমেন্ট। এই সাস্টেইনেবল প্রকিউরমেন্ট ব্যাপারটা কিন্তু দারুণ। সারা বিশ্বেই এটা নিয়ে এখন অনেক কথা হচ্ছে, আর সেটা এখন আমাদের ক্রয় বিধিমালাতেও চলে এসছে। এর মূল আইডিয়াটা হলো 3P বা 3Ps: প্ল্যানেট, পিপল আর প্রফিট। মানে এখন থেকে কোনো কিছু কেনার সময় শুধু অর্থনৈতিক লাভক্ষতি দেখলেই চলবে না, সেটার কারণে পরিবেশের কি অবস্থা হচ্ছে, মানুষের উপর তার কি প্রভাব পড়ছে, সেটাও ভাবতে হবে। চলুন এবার কিছু একেবারে নতুন আর আধুনিক ক্রয় পদ্ধতির কথা জেনে নেওয়া যাক, যা পিপিআর 2025-এ প্রথমবারের মতো আমরা দেখতে পাব। নামটা শুনেই একটু অন্যরকম লাগছে, তাই না? রিভার্স অকশন বা বিপরীত নিলাম। ভাবুন তো, সাধারণ নিলামে কি হয়? কোন একটা জিনিস সর্বোচ্চ দামে বিক্রি করা হয়, আর এখানে হবে ঠিক তার উল্টোটা। আমরা জিনিস কিনব আর দরদাতারা প্রতিযোগিতা করবে কে সবচেয়ে কম দামে সেটা সরবরাহ করতে পারে। আর পুরো ব্যাপারটা হবে অনলাইনে, ইজিপির মাধ্যমে। এটা কিভাবে কাজ করবে সেটা বোঝা খুব সোজা। ধরুন, মাছের বাজারে যেভাবে নিলাম হয়, একজন একটা দাম হাঁকলে বাকিরা তার চেয়ে কম দাম বলার চেষ্টা করে। এখানেও ঠিক তাই হবে, তবে পুরোটাই অনলাইনে। সরকারি দামটা সবাই দেখতে পাবে। এরপর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দরদাতারা একে অপরের দর দেখে নিজেদের দাম কমাতে থাকবে। সময় শেষে যার দাম সবচেয়ে কম থাকবে, কাজটার তিনিই পাবেন। এটা কিন্তু একটা দারুণ খবর, বিশেষ করে নতুন আর ছোট উদ্যোক্তাদের জন্য। নতুন ব্যবসা, ক্ষুদ্র উদ্যোগ আর নারী মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিতে এখন থেকে পরিচালন বাজেটের একটা বড় অংশ, প্রায় ২৫%, শুধু তাদের জন্যই সংরক্ষিত থাকবে। এর ফলে বাজারে নতুনদের জন্য একটা বড় সুযোগ তৈরি হবে। প্রকল্পের কাজ আটকে থাকার একটা বড় কারণ হল বাজেট পাশে দেরি। তো এই সমস্যার একটা দারুণ সমাধান হল অ্যাডভান্স প্রকিউরমেন্ট। মানে অনেক জরুরি প্রকল্পে বাজেট চূড়ান্ত হওয়ার আগেই টেন্ডার ডাকা বা মূল্যায়ন করার মতো কাজগুলো এগিয়ে রাখা যাবে। এতে প্রকল্পের গতি যে অনেক বেড়ে যাবে তা বলাই বাহুল্য। আচ্ছা, এবার একটু নজর দেয়া যাক বিভিন্ন কমিটি আর চুক্তির জন্য যে আর্থিক জামানত বা সিকিউরিটি মানি লাগে সেই কাঠামোর দিকে। এখানেও কিন্তু বেশ কিছু পরিবর্তন এসেছে। এই টেবিলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে আর্থিক জামানতের নিয়মগুলো প্রায় নতুন করে সাজানো হয়েছে। খেয়াল করে দেখুন,
পণ্যের ক্ষেত্রে আগে কোনো রিটেনশন মানি ছিল না, এখন সেখানে 10% যোগ করা হয়েছে। আর কেউ যদি অস্বাভাবিক কম দামে দরপত্র দাখিল করে, মানে ভারসাম্যহীন দর দেয়, সেক্ষেত্রে তার রিটেনশন মানে হবে 20%। পুরো কাঠামোটাকে এখন অনেক বেশি গোছানো আর সব ধরনের ক্রয়ের জন্য একরকম করা হয়েছে। কমিটির মিটিংয়ে প্রায় একটা সমস্যা দেখা যায়, অনেকেই মিটিংয়ে ঠিকমতো আসেন না। এই সমস্যার সমাধান করতেই একটা নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে। আগে যেখানে মাত্র 3টা কমিটিতে সম্মানী দেওয়া হতো, এখন সেটা বাড়িয়ে মোট 6টা গুরুত্বপূর্ণ কমিটিতে করা হয়েছে। এর উদ্দেশ্য একটাই, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানো এবং তাদের আরও বেশি জবাবদিহিমূলক করে তোলা। তো নিয়মকানুন তো অনেক জানা হলো, এবার দেখি এই নতুন নিয়মগুলো যখন আমরা দৈনন্দিন কাজে প্রয়োগ করতে যাব তখন কি হবে, বিশেষ করে দরপত্র মূল্যায়ন আর নিয়ম মেনে চলার ক্ষেত্রে কি কি পরিবর্তন আসছে। যে নিয়মটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হতো পূর্তকাজের ক্ষেত্রে, সেই 10% মূল্যসীমা, সেটা আর থাকছে না। এই নিয়মটা পুরোপুরি বাতিল করা হয়েছে। তাহলে মনে প্রশ্ন আসতেই পারে, এই সীমাটা না থাকলে সর্বনিম্ন দরদাতা বাঁচব কিভাবে? যে কেউ যে কোনো দামে কাজ পেয়ে যাবে? না, ব্যাপারটা মোটেও তেমন নয়। এর জন্য একটা নতুন ফর্মুলা আনা হয়েছে। এই নতুন ফর্মুলাটা একটু জটিল, তবে বেশ কাজের। এখানে একটা বেঞ্চমার্ক তৈরি করা হবে 3টা জিনিসের ওপর ভিত্তি করে। 50% ওয়েট দেয়া হবে বাকি রেসপন্সিভ দরপত্রগুলোর গড় মূল্যের ওপর, 20% আসবে অফিশিয়াল এস্টিমেট থেকে, আর বাকি 30% আসবে এনপিপিআই বা ন্যাশনাল পাবলিক প্রকিউরমেন্ট প্রাইস ইন্ডেক্স থেকে। এই ইন্ডেক্সটা হলো সাম্প্রতিক চুক্তিগুলোর একটা গড় মূল্য। এই 3টা মিলিয়ে যে বেঞ্চমার্কটা তৈরি হবে, তার চেয়ে কম মূল্যের কোনো দরপত্র আর গ্রহণ করা হবে না। সময় মতো কাজ শেষ করার ব্যাপারটা এখন কিন্তু আর হেলাফেলা করার মতো নয়, কারণ তফসিল 6-এ যে সময়সীমা বেঁধে দেয়া হয়েছে, তার মধ্যে কাজ শেষ না করতে পারলে ইজিপি সিস্টেমটা অটোমেটিক্যালি লক হয়ে যাবে। আর একবার লক হয়ে গেলে সেটা খোলার জন্য মন্ত্রণালয়ের সচিব বা বিপিএ এর অনুমোদন লাগবে। বুঝতেই পারছেন এটা কতটা জটিল আর সময়সাপেক্ষ ব্যাপার হবে। ঠিকাদারদের অনিয়মের শাস্তি বা ডিবারমেন্টের নিয়মটা এখন অনেক বেশি করা হয়েছে। আগে কি হতো, কোনো ঠিকাদারকে একটা অফিসে কালো তালিকাভুক্ত করা হলে সে অন্য অফিসে গিয়ে ঠিকই কাজ পেয়ে যেত, কিন্তু এখন সেই সুযোগ আর নেই। একবার নিষিদ্ধ হলে সেই নিষেধাজ্ঞা সারা দেশের সব সরকারি দপ্তরের জন্য প্রযোজ্য হবে। আর পুরো বিষয়টা পর্যালোচনার জন্য একটা বোর্ডও তৈরি করা হচ্ছে। সব নিয়মকানুন তো জানা হলো, কিন্তু দিনের শেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়। কিছুদিন আগে একটা সেমিনারে একজন অংশগ্রহণকারী ঠিক এই প্রশ্নটাই তুলেছিলেন, এত সব পরিবর্তন কি আসলেই স্বচ্ছতা নিশ্চিত করতে পারবে? দেখুন, নতুন নিয়মকানুন নিঃসন্দেহে একটা বড় সংস্কার, কিন্তু এর আসল সাফল্য নির্ভর করবে আমাদের সবার সঠিক এবং সৎ বাস্তবায়নের উপর। এই প্রশ্নটি আপনাদের ভাবনার জন্য রেখে গেলাম।